তোমরা অনেকেই মনে করো যে দাদা জিকে নাকি কমন পাওয়া যায় না। কে বলে জিকে কমন পাওয়া যায় না? ঠিক করে পড়ার মতো পড়লে না জিকে কমন পাওয়া যায়। আগেরবার আমি উদাহরণস্বরূপ দেখিয়েও দিয়েছি যে আগেরবার এসএসসি জিডিতে প্রত্যেকটা শিফটে 15টা 16টা করে প্রশ্ন আমি কমন তুলে দিয়েছি। আর এবারও সামনের এসএসসি জিডি এক্সামের জন্য আমি 18টা 17টা 18টা 19টা করে প্রশ্ন আমি কমন তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাকে কিচ্ছু বেশি কিছু কোনো বই কিচ্ছু পড়তে হবে না। শুধুমাত্র তুমি 2023 আর 2024-এর যে পরীক্ষা দুটো হয়েছে 2 বছরে, এই 2 বছরের যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আমি করাচ্ছি, ঠিক যেভাবে পড়াচ্ছি তুমি ঠিক এইভাবে শুধু পড়ে যাও। এইভাবে পড়তে পারলে তুমি এখান থেকে জিকেতে নাই করে তুমি 18টা প্রশ্ন কমন পাবেই পাবে, এইটুকু গ্যারান্টিতে আমি বলতে পারছি। ঠিক আছে, এবার দেখো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমার হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2022-এর, যেটা আর কি 2023 সালে আর হয়েছিল 2023-এর 12ই আর কি জানুয়ারি। সেকেন্ড শিফটের প্রশ্নপত্র দেখব। আর আগে মোটামুটি এর আগে 10-12টা ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। তাহলে আজকে আমরা 12ই জানুয়ারি 2023-এর সেকেন্ড শিফটের যে প্রশ্নপত্রগুলো হয়েছিল রিপিটেড প্রশ্নগুলো বাদ দিয়ে আমি বাকি প্রশ্নগুলো তুলেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ছেড়ে দিয়েছি। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা আলাদা ক্লাসটা করছি। তা দেখো আজকের প্রথম প্রশ্নটা, একটু একটা কথা বলি। দেখো এই যে ভিডিওর কন্টেন্টের কিন্তু বিশাল দম আছে। এই যেভাবে আমি তোমাদেরকে এক একটা প্রিভিয়াস ইয়ার্সের সেট তুলে যেভাবে আমি ডিটেলসে করাচ্ছি না, এইভাবে তুমি সারা ইউটিউব খুঁজে কোথাও পাবে না। কিন্তু হয়তো ভিডিওর কোয়ালিটিটা একটু মানে কি বলবো ভালো নাও হতে পারে। সেই জন্য রিকোয়েস্ট করবো একটু ভালো করে মানে নিজে একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো, কেমন? দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে স্ফ্লেরাইট কোন ধাতুর আকরিক? এটা প্রশ্নটা এসেছিল তোমার এই 12ই জানুয়ারি 2023-এর সেকেন্ড শিফটে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর মাথায় রাখবে দস্তা। কি বললাম? স্ফ্লেরাইট দস্তার আকরিক। এবার এই যে আকরিক রিলেটেড যে সমস্ত তথ্য রয়েছে সমস্ত কিছু আমি তুলে দিয়েছি। এর বাইরে তোমাকে আর কোনো ধাতুর আকরিক এর বাইরে মুখস্থ রাখতে হবে না। যেমন দেখো জিঙ্ক বা দস্তার আকরিকগুলো কি? স্ফ্লেরাইট আমরা দেখলাম, উলেমাইট, ক্যালামাইন আর জিঙ্কাইট। মাথায় রাখবে কি বললাম? স্ফ্লেরাইট, উলেমাইট, ক্যালামাইন আর জিঙ্কাইট। তামার কথায় যদি আসি চালকোসাইট, চালকোপাইরাইটস, আর মাথায় রাখবে যে ম্যালাকাইট, বোরনাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট। কি বললাম? চালকোসাইট, চালকোপাইরাইট, ম্যালাকাইট, বোরনাইট, অ্যাজুরাইট আর কিউপ্রাইট হলো তামার আকরিক। লোহার কথায় আসি। দেখো লোহার আকরিক হলো ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডারাইট। আর এই তথ্যটা মাথায় রাখবে যে স্পেথিক আয়রন। সিডারাইট না দিয়ে বস পরীক্ষায় দিয়ে দিল যে স্পেথিক আয়রন নিম্নলিখিত কোনটির আকরিক, তখন লোহার আকরিক হয়ে যাবে স্পেথিক আয়রন। মাথায় রাখবে, কেমন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়ামের থেকে মাথায় রাখবে বক্সাইট, গিপসাইট, ডায়াস্পোর। তারপরে মাথায় রাখবে কোরান্ডাম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোরান্ডাম কোন ধাতুর আকরিক, এটাও মাথায় রাখবে যে কোরান্ডাম অ্যালুমিনিয়ামের আকরিক। কেমন? ক্রায়োলাইট মাথায় রাখবে, তারপর হচ্ছে অ্যালুনাইট মাথায় রাখবে, আর স্পাইলেন এটাও মাথায় রাখবে। কেমন? চলে আসি ম্যাগনেসিয়ামের আকরিকগুলো দেখে নাও। ম্যাগনেসাইট, তারপরে মাথায় রাখবে জেলোমাইট, এপসম সল্ট। এটা গুরুত্বপূর্ণ, এপসম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। কেমন? কার্নালাইট, এটাও মাথায় রাখবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। চলে আসি দেখো ক্যালসিয়ামের আকরিক মাথায় রাখবে জিপসাম। খুব ভালো একটা তথ্য যে জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। তার সাথে মাথায় রাখবে জিপসামের সংকেতটা আসে যে CaSO4 × 2H2। কি বললাম? CaSO4 × 2H2 হলো জিপসামের সংকেতটা। তার সাথে মাথায় রাখবে ফ্লোরোস্পার। ঠিক আছে, এটাও কিন্তু ক্যালসিয়ামের আকরিক। তারপরে অ্যাসবেস্টর, এটাও হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। মাথায় রাখবে জিপসাম, ফ্লোরোস্পার, অ্যাসবেস্টর। ঠিক আছে, সোডিয়ামের আকরিকটা দেখো ট্রোনা, বোরাক্স, চিলি সল্ট পিটার। মাথায় রাখবে কি বললাম? ট্রোনা, বোরাক্স আর চিলি সল্ট পিটার হলো সোডিয়ামের আকরিক। স্ট্রানসিয়ামের আকরিকটা মাথায় রাখবে যে সিলেস্ট্রাইন। কেমন? সিলেস্ট্রাইন হলো স্ট্রানসিয়ামের আকরিক। গোল্ড বা সোনার আকরিক কি? সোনার আকরিক হচ্ছে ক্যালভেরাইট আর সিলভানাইটস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে সিলভানাইটস কিন্তু গোল্ড অর্থাৎ সোনার আকরিক। কেমন? দেখে নাও ম্যাগনেসিয়ামের আকরিক। এর বাইরে তোমার কোনো ধাতুর আকরিক মাথায় রাখতে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ম্যাঙ্গানিজের জন্য তুমি মাথায় রাখবে যে পাইরোলুসাইট। কেমন? পাইরোলুসাইট হলো ম্যাঙ্গানিজের আকরিক। ইউরেনিয়ামের আকরিক এখানে মাথায় রাখবে যে কার্নেটাইট আর পিচ ব্লেন্ড। কার্নেটাইট আর
পিচ ব্লেন্ডটা গুরুত্বপূর্ণ। পিচ ব্লেন্ড হলো ইউরেনিয়ামের আকরিক। মার্কারির থেকে আসে যে সিন্নাবার কার আকরিক? সিন্নাবার হলো মার্কারির আকরিক। টিনের আকরিক মাথায় রাখবে যে ক্যাসেটেরাইট, ঠিক আছে। আর সীসার আকরিক মাথায় রাখবে গ্যালেনা। গ্যালেনা কার আকরিক? সীসার আকরিক হলো গ্যালেনা, গুরুত্বপূর্ণ। সিলভারের ক্ষেত্রে এই দুটো তথ্য মাথায় রাখবে যে আর্জেন্টাইট আর হচ্ছে প্রোস্টাইট। কেমন? আর্জেন্টাইট আর প্রোস্টাইট হলো সিলভারের আকরিক। চলে আসি পরের প্রশ্ন, দেখো বলছে নিচের কোনটি শুধু উদ্ভিদ কোষে উপস্থিত থাকে? তাহলে দেখো উদ্ভিদ কোষে উপস্থিত থাকে, সঠিক উত্তর যে প্লাস্টিড, মানে অপশান অনুযায়ী সঠিক উত্তর ছিল যে প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। তাহলে প্লাস্টিড বিষয়টা কি? প্লাস্টিড হলো দ্বি একক পর্দাযুক্ত উন্নত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। কি বললাম? দ্বি একক পর্দাযুক্ত উন্নত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, কোথায়? সাইটোপ্লাজমে অবস্থিত এই প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে গোলাকার হয়ে থাকে, ডিম্বাকার হয়ে থাকে, আবার নলাকার প্রকৃতিরও হয়ে থাকে। কেমন? প্লাস্টিডের আবিষ্কারকটা মাথায় রাখবে ই হেকল। 1866 সালে ই হেকল প্লাস্টিড আবিষ্কার করেন। আর প্লাস্টিডকে না 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? চলো আমরা দেখে নিই। চলে আসি লিউকোপ্লাস্টিড, মাথায় রাখবে লিউকোপ্লাস্টিড, যেটা বিভিন্ন প্রকার খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। তাহলে বিভিন্ন প্রকার খাদ্য সঞ্চয় করে থাকে নিম্নের কোন প্লাস্টিড? সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? ক্রোমোপ্লাস্টিড হচ্ছে বিভিন্ন প্রকার রঞ্চক ধারণ করে ফুল, ফল ও অন্যান্য অঙ্গের বর্ণ নিয়ন্ত্রণ করে পরাগযোগ ও বীজ বিস্তারে তোমাকে সাহায্য করে এই ক্রোমোপ্লাস্টিড। আর একটা আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তো জানোই যে সালোক সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে থাকে ক্লোরোপ্লাস্ট। কেমন? চলো দেখো 3 নম্বর প্রশ্নটা ছিল যে নিশগন্ধি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? কেরল রাজ্যে নিশগন্ধি নৃত্য উৎসবটা পালিত হয়ে থাকে। কি বললাম? নিশগন্ধি নৃত্য উৎসবটা কেরল রাজ্যে পালিত হয়। এবার দেখো বস, এই নৃত্য উৎসব রিলেটেড আমি এখানে বিস্তারিত তুলিনি, এই কারণে এই উৎসব রিলেটেড যাবতীয় প্রশ্ন আমি একটা টপিকের মাধ্যমে উৎসব টপিক হিসেবে করিয়ে দিয়েছি ডিটেলসে। ওর বাইরে তোমাকে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? দেখো তুমি যদি আমার চ্যানেলেই পেয়ে যাবে, আর না পাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি উৎসব বলে, সেখানে দেখবা পেয়ে যাবে। দেখো 4 নম্বর প্রশ্নটা ছিল যে নিচের কোন তৈলবীজ রবি শস্য এবং খারিফ শস্য উভয় হিসাবেই জন্মায়? সেখানে অপশানে ছিল রেডি, মানে থাকবে রেডি হচ্ছে তোমার রবি শস্য বা খারিফ শস্য উভয় হিসাবেই জন্মায়, ঠিক আছে? সরি রেডি, মানে রেডি নয় রি, হ্যাঁ এটা ছিল অপশানে, এটাই আমাদের এখানে সঠিক উত্তর। এবার দেখো এখানে আমরা দেখে নেব যে ভারতের ফসল রোপণ ও তোলার সময় অনুসারে 3 ধরনের শস্য বা ফসলের চাষ করা হয়। কি বললাম? ভারতের ফসল রোপণ করা এবং তোলার সময় অনুসারে 3 ধরনের ফসলের চাষ করা হয়, রবি শস্য, খারিফ শস্য আর জায়িদ শস্য। তাহলে দেখো রবি শস্যটা কি? রবি শস্যকে চৈতালি ফসল বলা হয়, রবি ফসল বলা হয়, বা রবি খন্দ নামেও পরিচিত রবি শস্যটা। এটি সাধারণত শীতকালীন ফসল। তাহলে রবি শস্য হলো শীতকালীন ফসল। বীজ বপন করা শুরু হয় কোন সময়? শীতকালের শুরুতে, ওই তোমার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। মাথায় রাখবে এই ডেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে রবি শস্য চাষ শুরু হয় অক্টোবর থেকে ডিসেম্বরের শুরুতে। আর এখানে মাথায় রাখবে যে ফসল কাটা হয় তোমার গ্রীষ্মকালের আগে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। যেমন রবি শস্যের উদাহরণ কোনগুলো? এগুলো মাথায় রাখবে গম, বার্লি, তৈলবীজ, পেঁয়াজ ইত্যাদি, এইগুলো হচ্ছে সবই রবি শস্যের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর খারিফ শস্য, যেটাকে আমরা বর্ষাকালীন ফসল বা গ্রীষ্মকালীন ফসলও বলা হয়ে থাকে, ঠিক আছে? বর্ষাকালীন শস্য বা গ্রীষ্মকালীন ফসলও বলা হয়ে থাকে খারিফ ফসলকে। মাথায় রাখবে এই ফসল সাধারণত মে আর জুলাই মাসে বীজ বপন করা হয়ে থাকে, ওই তোমার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কাটা হয়। আর এই শস্য চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়ে থাকে, মাথায় রাখবে। তাহলে খারিফ শস্যের জন্য চাষের জন্য আর কি প্রচুর জলের প্রয়োজন হয়। যেমন কোনগুলো খারিফ শস্যের উদাহরণ? ধান, মিলেট, চা, রবার, সোয়াবিন, পাট, তুলা, এগুলো সবই হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। আর একটা রয়েছে জায়িদ শস্য। দেখো জায়িদ শস্যটা কি? মাথায় রাখবে খারিফ শস্য চাষের পর এবং রবি শস্য চাষের আগেই যে মধ্যবর্তী কিছু স্বল্পকালীন সময়ে এই জায়িদ শস্যটা আর কি, এই ধরনের শস্য চাষ করা হয়। এটাকে মাথায় রাখবে, এই জায়িদ শস্যকে শর্ট টার্ম ক্রপস ও বলা হয়। কি বললাম? শর্ট টার্ম ক্রপ ও বলা হয়ে থাকে এই জায়িদ শস্যকে। এই ফসলগুলি সাধারণত মার্চ জুন মাসে চাষ করা হয়, কেমন? আর এই শস্য চাষের জন্য উষ্ণ শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে জায়িদ শস্য চাষের জন্য উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। যেমন কি শাকসবজি, ফলমূল, এগুলো সবই হচ্ছে
জায়িদ শস্যের মধ্যে পড়ছে। চলো 5 নম্বর প্রশ্নটা ছিল যে নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না? মাথায় রাখবে সঠিক উত্তর কী হবে, অপশানে ছিল যে অর্থ বিল পাস। এই অর্থ বিল পাসের ক্ষেত্রে কিন্তু লোকসভা আর রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না। তাহলে কোন কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে? যেমন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অভিশংসনের সময় তোমার হচ্ছে লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষেত্রেও, সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমানভাবে ক্ষমতা ভোগ করে থাকে। এগুলো কিন্তু দুজনে একসঙ্গে, দুজনের ক্ষমতা সমান। আর অর্থ বিল পাসের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে রাজ্যসভার কিন্তু কোনো মানে আর কি ক্ষমতা নেই বলাটা কি, মানে লোকসভার সর্বাধিক ক্ষমতা রয়েছে। এবার দেখো আমি নিচে কিছু তথ্য তুলে দিয়েছি, সেখানে দেখলেই তুমি বুঝতে পারবে বিষয়টা। এখানে মাথায় রাখবে যে সংবিধানের 109 নং ধারা অনুযায়ী অর্থ বিলগুলি কেবলমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে। খুব ভালো পয়েন্ট মাথায় রাখবে, সংবিধানের 109 ধারার অধীনে বলা হয়েছে যে অর্থ বিলগুলি কেবলমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে। রাজ্যসভায় অর্থ বিলের সংশোধনী নিয়ে আলোচনা করতে পারে, তবে 14 দিনের মধ্যে সুপারিশ সহ বিলটি লোকসভায় ফেরত দিতে হবে, এমন বলা আছে কিন্তু। কেমন? এবার লোকসভা সম্পর্কে একটু ছোট্ট করে তথ্য নিয়ে নাও। লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ। কি বললাম? সংসদের নিম্নকক্ষ কোনটি? লোকসভাকে সংসদের নিম্নকক্ষ বলা হয়, যা হাউস অফ পিপল নামে পরিচিত। তাহলে হাউস অফ পিপল নামে পরিচিত লোকসভা কিন্তু। এর সদস্যরা সাধারণত নির্বাচনের মাধ্যমে, মানে সাধারণ নির্বাচনের মাধ্যমে ভারতের জনগণ দ্বারা নির্বাচিত হন লোকসভার সদস্যরা। আর মোট আসন সংখ্যা 545, 545ই মাথায় রাখবে। এখানে রাজ্য ও কেন্দ্রায়িত অঞ্চল থেকে রয়েছে তোমার 543টা, আর 2টি রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত রয়েছে, যা কিনা রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়। যারা এই দুইটি যে অ্যাংলো ইন্ডিয়ান জন্য সংরক্ষিত আসন রয়েছে, সেগুলো কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, মাথায় রাখবে। রাজ্যসভা দেখে নি চলো। রাজ্যসভা সম্পর্কে মাথায় রাখবে, রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চকক্ষ। কি বললাম? সংসদের উচ্চকক্ষকে রাজ্যসভা বলা হয়, যা কাউন্সিল অফ স্টেটস নামে পরিচিত। এর সদস্যরা রাজ্য বিধানসভার সদস্য দ্বারা নির্বাচিত হন। মোট সদস্য সংখ্যা 245, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 233টা, আর 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। তাহলে মাথায় রাখবে যে রাষ্ট্রপতি কর্তৃক কতজন রাজ্যসভায় নিয়োগ হতে পারে? 12 জন কিন্তু। এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথায় রাখবে। কেমন? আর আমি যেভাবে ডিটেলসে তুলে দিচ্ছি তুমি শুধু এইভাবে পড়ে যাও। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলোই কেবল পড়ো, কোনো বই, কোনো মানে কি বলবো পিডিএফ তোমার কিচ্ছু লাগবে না। তুমি শুধু এই 2 বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আমি যেভাবে করাচ্ছি এইভাবে তুমি শুধু পড়ে যাও। তারপরে তুমি দেখো, তুমি তো আগে যদি আমার পুরনো অডিয়েন্স হয়ে থাকো, তুমি তো জানোই যে আগেরবার এসএসসি জিডিতে কী হারে আমি প্রশ্ন তোমাকে দেখিয়ে দিয়েছি। এবারেও তুমি কমন পাবে। প্রশ্নের লেভেল টাফ হোক আর মডারেট হোক আর ইজি হোক, যাই হোক না কেন, সব এর মধ্যে থেকেই আসবে। চলো দেখো 6 নম্বর প্রশ্নটা ছিল যে মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বলছে মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তাহলে সঠিক উত্তর কী হবে? যে খাসি পাহাড়। মাথায় রাখবে, মেঘালয়ের খাসি পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। এবার দেখো এখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমাজন অববাহিকা। কি বললাম? সর্বাধিক বার্ষিক কথাটা বলেছে, সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আমাজন অববাহিকা। মাথায় রাখবে। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানটি হলো মেঘালয়ের মৌসিনরাম। এই যার কথা বলা হচ্ছে প্রশ্নে এসছে যে মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত স্থান। এবার তার সাথে মাথায় রাখবে যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন আসবে, নিম্নলিখিত কোন অঞ্চলে বা কোথায় শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? তার মধ্যে ধর একটা অপশনে ভূমধ্যসাগরীয় অঞ্চল থাকবে, সেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তার সাথে মাথায় রাখবে চেরাপুঞ্জি, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে চেরাপুঞ্জি শহরটিতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়। কি বললাম? চেরাপুঞ্জি শহরটিতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়। চলো পরের প্রশ্ন দেখো। বলছে কোন দেশ পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে? তাহলে ত্রিপুরার প্রতিবেশী দেশ মানেই তুমি মানে প্রতিবেশী, ত্রিপুরা তো ভারতের রাজ্য, আর এই ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী দেশ মানে তুমি বুঝতে পারছো যে বাংলাদেশ অপশনে রয়েছে। আর বাংলাদেশ দেখা মাত্রই তুমি উত্তর করে আসবে যে বাংলাদেশের পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরাকে আর কি ঘিরে রেখেছে। এবার মাথায় রাখবে যে বাংলাদেশের সাথে ভারতের মোট 5টি রাজ্যের সঙ্গে সীমানার ভাগ করে আর কি, সীমানা রয়েছে। কি কি রাজ্য? ত্রিপুরা,
আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় আর মিজোরাম। ভালো করে মাথায় রাখবে কিন্তু যে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় আর মিজোরাম। চলে আসি ভুটানের সাথেও মাথায় রাখবে যে ভুটানের সাথে ভারতের 4টি রাজ্যের সীমানা রয়েছে। কি কি? ভুটানের পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, ভুটানের পশ্চিমে রয়েছে সিকিম, দক্ষিণে রয়েছে আসাম ও পশ্চিমবঙ্গ। মাথায় রাখবে। নেপালের সাথে ভারতের আবার 5টি রাজ্যের সীমানা রয়েছে। নেপালের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। দেখো এর সাথে তুমি এইটুকু পড়ে বুঝতেই পারছো যে এমন কোন রাজ্য ভুটান, বাংলাদেশ এবং নেপাল এই 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা ভাগ করে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। বুঝতে পারছো বস? তুমি এখানে দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ 3টি প্রতিবেশী দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 3টি প্রতিবেশী দেশের সঙ্গেই কিন্তু সীমানা ভাগ করে রয়েছে। চলো পরে প্রশ্ন বলছে যে ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়বস্তু কি ছিল? মাথায় রাখবে ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়বস্তু ছিল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে এগিয়ে চলা। কি বললাম? দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে এগিয়ে চলা। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমি ডিটেলস একটা ক্লাস করিয়েছি, সেই জন্য এখানে বিস্তারিত একই জিনিস বারবার লিখে সময় নষ্ট করার থেকে সেই জন্য আমি আর ডিটেলসে এখানে তুলিনি। কেমন? দেখো পরের প্রশ্নটা কি ছিল। বলছে ভারতের 2022-এর জাতীয় গেমসের 36তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর কি, যে ভারতের 2022 সালে জাতীয় গেমসের 36তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? এটা গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এবার তুমি মাথায় রাখবে যে ভারতের 2023 সালের যে জাতীয় গেমস, যেটা 37তম সংস্করণ, সেটা কোন রাজ্যে হয়? সেটা হচ্ছে গোয়াতে হয়। আর ভারতের 2024 সালের জাতীয় গেমস যেটা 38তম সংস্করণ, সেটা কোন রাজ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হবে। কেমন? মাথায় রাখবে। চলো 10 নম্বর প্রশ্ন দেখো। বলছে লেনদেনকৃত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের কী হিসাবে বিবেচনা করা হয়? মাথায় রাখবে লেনদেনকৃত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের আয়তন হিসাবে বিবেচনা করা হয়। তার সাথে এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে অনেক খুঁটে বেছে বাছাই করে তোমাদের জন্য তোলা হয়েছে। সেই জন্য বলছি যে এই যে এক্সট্রাগুলো যে তথ্যগুলো দিয়েছি না, এগুলো খুব মারাত্মক তথ্য, যেখানে সেখানে তুমি পাবা না। ঠিক আছে? খুব খুঁটে বেছে নিজের হাতে তৈরি করা। সেই জন্য বলবো একটু কষ্ট করে যখন আমার এখানে চলে এসেছো তুমি পড়ে দেখো, 2 মাস পড়লে পরেই বুঝতে পারবা। ঠিক আছে? এখানে মাথায় রাখবে যে লেনদেনকৃত পণ্য ও পরিষেবার ধারণ, মানে মাথায় রাখবে যে ধারণ নয়, ধরন। কি বললাম? লেনদেনকৃত পণ্য ও পরিষেবার ধরন, তাদের অনুপাত বা আপেক্ষিক শেয়ার বাণিজ্যের কী হিসাবে বিবেচনা করা হয়? তখন সঠিক উত্তর হবে গঠন হিসাবে বিবেচনা করা হয়। মাথায় রাখবে যে লেনদেনকৃত পণ্য এবং পরিষেবার ধরন কথাটা রয়েছে, তাদের অনুপাত বা আপেক্ষিক শেয়ার বাণিজ্যের গঠন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। পরের পয়েন্টে দেখো বলছে দেশ বা অঞ্চলের মধ্যে বসবাস করা পণ্য ও পরিষেবার প্রবাহ। কি বললাম? দেশ বা অঞ্চলের মধ্যে বসবাস নয়, সরি, দেখো একটু বুঝে নাও। দেশ বা অঞ্চলের মধ্যে ব্যবসা করা তোমার হচ্ছে পণ্য ও পরিষেবার প্রবাহ বাণিজ্যের দিক হিসাবে বিবেচনা করা হয়। মাথায় রাখবে। এবার দেখো পরীক্ষা আসতে পারে যে বাণিজ্য প্রদর্শনী কি? মাথায় রাখবে বাণিজ্য প্রদর্শনী হলো কোম্পানিগুলি তাদের অফারগুলি প্রচার করার জন্য শিল্প পেশাদারদের সাথে মানে আর কি নেটওয়ার্ক এবং ব্যবসার সুযোগ সুবিধা অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে, সেইটাই হচ্ছে বাণিজ্যিক প্রদর্শনী। বিষয়টা বুঝলে না? এই যে অর্থনীতি থেকে যে সমস্ত প্রশ্ন না, এগুলো কিন্তু একটু খটকা লাগতে পারে, একটু কষ্ট করে মানে মাথায় রাখার চেষ্টা করবে যে বাণিজ্য প্রদর্শনী হলো কোম্পানিগুলি তাদের অফারগুলি প্রচার করার জন্য শিল্প পেশাদারদের সাথে তোমার হচ্ছে নেটওয়ার্ক বা ব্যবসার সুযোগের অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করে, সেটাই হচ্ছে বাণিজ্য প্রদর্শনীর মধ্যে পড়ছে। চলো পরের প্রশ্ন দেখো। বলছে পদ্মভূষণ প্রাপক শাস্ত্রীয় নৃত্যশিল্পী কি? আলারমেল ভাল্লি। মাথায় রাখবে যে এই শাস্ত্রীয় নৃত্যশিল্পী আলারমেল ভাল্লি কোন নৃত্যশৈলীর জন্য সুপরিচিত? তিনি হলেন ভারতনাট্যম নৃত্য মানে সঙ্গে আর কি যুক্ত। এবার দেখো এই শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে আমি অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি একদম ডিটেলসে, তার বাইরে আর কোনো প্রশ্নই নেই, সেই জন্য আমি আর এখানে ডিটেলস তুলিনি। চলো পরে প্রশ্ন দেখো। বলছে ভারতের সংবিধানের 17 ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন তুলে দিয়েছে অবশ্য। মাথায় রাখবে অস্পৃশ্যতা বা দূরীকরণের সঙ্গে সম্পর্কিত 17 নং ধারাটা।
তার সাথে মাথায় রাখবে 14 নং ধারায় কী বর্ণিত রয়েছে, যে আইনের চোখে সবাই সমান বা আইনের সামনে সমতার কথা বলা হয়েছে, এটা 14 নং ধারায়। আর 18তে রয়েছে শিরোনাম বিলুপ্তি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য একটা। শিরোনামের বিলুপ্তি, এটা 18 নং ধারায় বর্ণিত। আর শিক্ষার অধিকার, যেটা 21-এর এ ধারায় বর্ণিত রয়েছে। তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে দিয়েছি। দেখো বলছে পরে প্রশ্ন, যে নিচের কোনটি সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়, কিন্তু বলেছে বস, মাথায় রাখবে যে সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়, সেটা কি ছিল, অপশন অনুযায়ী ছিল যে পরিকল্পনামূলক ব্যয়। পরিকল্পনামূলক ব্যয় এটা সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়। তাহলে বস সরকারের রাজস্ব বাজেটের অংশ কোনগুলো, সেগুলো হচ্ছে কর রাজস্ব, করহীন রাজস্ব, পরিকল্পনা রাজস্ব, ব্যয়। এইগুলো, এই তিনটেই কিন্তু তোমার হচ্ছে সরকারের রাজস্ব বাজেটের অংশ। কিন্তু পরিকল্পনা মূলধন ব্যয়, এই মূলধন কথাটা দেখতে পাচ্ছ, তার মানে এইটা হচ্ছে কি রাজস্ব বাজেটের অংশ নয়। কেমন, মাথায় রাখবে। চলো দেখো 14 নাম্বার প্রশ্নটা বলছে যে ঋগ্বেদ হলো ড্যাশ স্রোতের একটি সংগ্রহ। মানে ঋগ্বেদে কতগুলি মানে সেই স্রোত, বা যাকে আমরা বলে থাকি সুক্ত নাকি বেশ যেন একটা বলে থাকি স্রোত, এই স্রোতের সংখ্যা কতগুলো, মাথায় রাখবে যে 1028টা। কি বললাম, 1028টি স্রোত বা সুক্ত রয়েছে। কেমন, এবার মাথায় রাখবে যে ঋগ্বেদ আর্যদের প্রাচীনতম একটা গ্রন্থ। এবার দেখো এই প্রত্যেকটা মানে বেদ, যদি বলা হয় বেদ কয় প্রকার ও কী কী, মাথায় রাখবে বেদ হচ্ছে 4 প্রকার, ঋক, সাম, যজু আর অথর্ব বেদ। এবার এই প্রত্যেকটা বেদকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ। মাথায় রাখবে প্রত্যেকটা বেদকেই আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কেমন, চলো পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে পণ্য বা পরিষেবার তোমার হচ্ছে আন্তঃরাজ্য সরবরাহের ওপর কর ধার্য এবং সংগ্রহের বিধান করার জন্য কোন আইনটি পাশ করা হয়েছিল। তাহলে এখানে মাথায় রাখবে সঠিক উত্তর হবে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, যেটাকে তোমার সিজিএসটি বলা হয়। সেটা হচ্ছে কি পণ্য বা পরিষেবার আন্তঃরাজ্য সরবরাহের ওপর কর ধার্য এবং সংগ্রহের বিধান করার জন্য আর কি এই আইনটা পাশ হয়েছিল, যে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, আর মাথায় রাখবে এই যে এই মানে একটা বা যেটাকে আমরা জিএসটি বলে থাকি, যেটা 1 জুলাই 2017 সালে কার্যকর হয়েছিল, এটা মাথায় রাখবে। আর জিএসটি একটি পরোক্ষ কর, এটাও পরীক্ষা আসে, একটা তথ্য আমি তুলে দিলাম। আসতে পারে যে জিএসটি কী ধরনের কর, মাথায় রাখবে জিএসটি হলো পরোক্ষ কর, কিন্তু প্রত্যক্ষ কর নয়, পরোক্ষ কর। দেখো প্রত্যক্ষ কর পরোক্ষ কর থেকে আগের বার প্রায় প্রত্যেকটা শিফটে এক একটা করে প্রশ্ন এসছে, সেই সম্পর্কে আমি ডিটেলসে করিয়ে দিয়েছি। অবশ্য ক্লাসটা দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কেমন, দেখো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্নটা কী ছিল, যে ব্রিটিশরা কোন সালে অবধকে অধিভুক্ত করে, বলো কত সালে ব্রিটিশরা অবধকে অধিভুক্ত করেছিল, 1856 সালে। কত সালে, 1856 সালে। এবার তার সাথে মাথায় রাখবে যে পর্তুগিজরা 1510 সালে গোয়া দখল করেছিল। তাহলে ব্রিটিশরা অবধকে অধিভুক্ত করেছিল 1856-তে, আর পর্তুগিজরা গোয়াকে অধিভুক্ত বা দখল করেছিল 1510 সালে। তার সাথে সাথে এটা মাথায় রাখবে যে 1961 সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। ঠিক আছে, 1961 সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, বিখ্যাত ভারতীয় তোমার হচ্ছে বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী। এই যে মেরি কম হচ্ছে বিখ্যাত ভারতীয় বক্সার, তা তিনি হচ্ছেন মণিপুরি রাজ্যের অধিবাসী বা মণিপুর রাজ্যের বাসিন্দা আর কি, এটা মাথায় রাখবে। এই মেরি কম 2013 সালে পদ্মভূষণ পুরস্কার পান, গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে। আর 2020 সালে পদ্মবিভূষণ পুরস্কার পায়। তাহলে মেরি কম বক্সারের সঙ্গে একজন বক্সার। ঠিক আছে, মাথায় রাখবে যে বক্সিংয়ের সঙ্গে যুক্ত মেরি কম, মণিপুরি আর কি মণিপুরের অধিবাসী বা মণিপুরের বাসিন্দা। তিনি 2013-তে পদ্মভূষণ পান আর 2020-তে পদ্মবিভূষণ পান। এবার দেখো কতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমি তুলে দিয়েছি, যারা বিভিন্ন খেলা এবং বিভিন্ন রাজ্যে যে রাজ্যের অধিবাসী, সেই নামগুলো তুলে দিয়েছি। যেমন মিতালি রাজ ক্রিকেটের সঙ্গে যুক্ত, রাজস্থানের আর কি বাসিন্দা। তারপরে মাথায় রাখবে স্মৃতি মান্ধানা ক্রিকেট, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। সাইনা নেহওয়াল তিনি হচ্ছেন ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, হরিয়ানার বাসিন্দা। পিভি সিন্ধ ব্যাডমিন্টন, তেলেঙ্গানা। তারপরে অদিতি অশোক গলফের সঙ্গে যুক্ত, কর্ণাটকের বাসিন্দা। মীরাবাই চানু ভারোত্তোলন, মণিপুরের বাসিন্দা। সাক্ষী মালিক কুস্তি সঙ্গে যুক্ত, হরিয়ানার বাসিন্দা। তারপরে দেখো আর দুটো আছে, দীপা কর্মকার তিনি জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত, ত্রিপুরার বাসিন্দা। আর দ্যুতি চাঁদ দৌড়ের সঙ্গে যুক্ত, উড়িষ্যার বাসিন্দা। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে,
বলছে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি উৎসবের উৎসব নামে পরিচিত। দেখো এইসব মানে রিপিটেড প্রশ্ন আর কি। রিপিটেড মানে কি, আমি যে উৎসব রিলেটেড যে তোমার হচ্ছে টপিকটা করিয়েছি না, তার মধ্যে সেগুলো সব রয়েছে, ঠিক আছে। তবুও আমি প্রশ্নটা তুলে দিয়েছি, মাথায় রাখবে যে উৎসবের উৎসব হলো হর্নবিল উৎসব। কেমন? হর্নবিল উৎসবকে উৎসবের উৎসব বলা হয়, যেটা নাগাল্যান্ডে পালিত হয়। আর এখানে আমি ডিটেলস তুলিনি, কারণ উৎসব সম্পর্কে অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি। যাই হোক, তাহলে আজকে আমরা এই ভিডিওতে তোমার হচ্ছে 2023 12 জানুয়ারি 2023 সেকেন্ড শিফটটা কমপ্লিট হয়ে গেল। সামনের দিন কালকে আমরা থার্ড শিফটটা দেখে নেবো। এইভাবে তুমি শুধু কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে থাকো। জিকে ম্যাথ জি আমি প্রত্যেকটা ক্লাসই মানে কন্টিনিউ করার চেষ্টা করছি। আর কোনো চাপ নিবে না, শুধু আমার সঙ্গে কন্টিনিউ জুড়ে থাকবে, কেমন? চলো, জয় হিন্দ।